আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। কোয়াড থেকে ভারতকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে একদিনেই ধ্বংস করতে পারে ইরান, মন্তব্য মার্কিন সেনা কর্মকর্তার। গাজায় খুব শীঘ্রই আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়েন করা হবে, জানালেন ট্রাম্প। টমাহক ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন, দেবে না ট্রাম্প। সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে মুসলিম দেশ কাজাকস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন নানা মন্তব্য ও সিদ্ধান্তে টানাপোড়েন শুরু হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র সম্পর্কে। এর প্রভাব পড়েছে বাণিজ্য সহ বিভিন্ন খাতে। এরই মাঝে নতুন ইস্যুতে কপালে ভাঁজ পড়েছে নয়াদিল্লির। চীনকে ঠেকাতে এবার ভারতকে এড়িয়ে নতুন জোট গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে কোয়াডের অপমৃত্যু ঘটতে পারে বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। কোয়াড অর্থাৎ কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ, অর্থাৎ চতুর্ভুজ নিরাপত্তা সংলাপ। ভারত এবং যুক্তরাষ্ট্র ছাড়াও সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্য পদ রয়েছে জাপান ও অস্ট্রেলিয়ার। চলতি বছরের নভেম্বরে নয়াদিল্লিতে এর রাষ্ট্রপ্রধানদের বৈঠক বসার কথা রয়েছে। তবে ওয়াশিংটনের একটি সূত্রকে উদ্ধৃত করে দ্য ইউরেশিয়ান টাইমস জানিয়েছে, এবারের কোয়াডের বৈঠকে ট্রাম্প যোগ দেবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট জোটটি নিয়ে তার সরকারের যে আগ্রহ কমেছে তা বলাই বাহুল্য। 2007 সালে কোয়াডের জন্ম হলেও মাত্র এক বছরের মধ্যে শীত ঘুমে চলে যায় এই সংগঠন। তবে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীন ফের একে পুনরুজ্জীবিত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা ছিল 2017 সাল। পরবর্তী 8 বছরে একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগায় এই জোট। তবে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে বর্ষিয়ান মার্কিন প্রেসিডেন্ট গোটা প্রক্রিয়ার যে পানি ঢেলেছেন তাতে কোনো সন্দেহ নেই। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লির ওপর চাপ তৈরির অভিযোগ উঠেছে ট্রাম্পের উপর। ভারতের পণ্যে অতিরিক্ত 50% শুল্ক চাপিয়ে রেখেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে অত্যধিক মাখামাখি করতে দেখা যাচ্ছে তাকে। ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে যে সামান্য চির ধরেছে তা বলার অপেক্ষা রাখছে না। ফলে কোয়াড ধ্বংসের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কোয়াডে জাপান ও অস্ট্রেলিয়া থাকলেও ভারত ও আমেরিকা এর মূল ভরকেন্দ্র বলা হয়ে থাকে। সংবাদ মাধ্যম দ্য ইউরেশিয়ান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে নয়াদিল্লির সাথে সম্পর্কের টানাপোড়েনের জেরে কোয়াডে অদল বদল চাইছে ওয়াশিংটন। সেখানে ভারতকে বাদ দিয়ে ফিলিপাইনকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বেশি আগ্রহী যুক্তরাষ্ট্র। ফলে বেকায়দায় পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদীর দেশ ভারত। এদিকে 12 দিনের যুদ্ধে আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনে বিশ্বের সামরিক বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলকে এক নজিরবিহীন নিরাপত্তা দুঃস্বপ্নের মুখোমুখি করেছিল। 12 দিনের ওই যুদ্ধে শক্তি প্রদর্শন করে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবারও পশ্চিমা বিশেষজ্ঞদের প্রশংসা জাগিয়ে তোলে এবং ইসরায়েলের মারাত্মক দুঃস্বপ্নের দিকে দৃষ্টি আকর্ষণ করে। সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ফার্ম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের একটি বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে যা দিয়ে ইরান একদিনেই ইসরায়েলকে মাটিতে মিশিয়ে দিতে পারে। এমনটি মনে করেন মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন সদস্য কর্নেল ডগলাস ম্যাকগ্রিগর। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান একেবারেই যুদ্ধ শুরু করতে চায় না, তবে শত্রুর মুখোমুখি হওয়ার জন্য তাদের উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা রয়েছে। ম্যাকগ্রিগর একমাত্র ব্যক্তি নন যিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার প্রশংসা করেছেন। 12 দিনের ওই যুদ্ধের সময় যখন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছিল এবং অধিকৃত অঞ্চলের গভীরে সেগুলো আঘাত হানছিল, তখন অন্যান্য বিশেষজ্ঞরাও ইরানের প্রশংসা করে। এই ব্যক্তিদের মধ্যে একজন কৌশলগত তুর্কি বিশেষজ্ঞ ইব্রাহিম কালাস। তিনি বলেছেন, ইরান ইসরায়েলের আয়রন ডোমকে একটি ড্রোনে পরিণত করেছে। এই সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন 12 দিনের সেই যুদ্ধের আগে ইসরায়েল নিজেকে বিশ্বের সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্রগুলো তাদের সেই আধিপত্য ভেঙে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ইব্রাহিম কালাস ইরানি ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কথা উল্লেখ করে বলেছেন, তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং ইরানের ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে অক্ষম। এদিকে গাজায় খুব শীঘ্রই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে মানবিক বিপর্যয়ে জর্জরিত এই ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অংশ হিসেবে এই সেনাবাহিনী মোতায়েনের কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, এটা খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে আর গাজার পরিস্থিতি খুব ভালোভাবে এগোচ্ছে। তিনি আরও জানান, খুব শক্তিশালী কিছু দেশ এই মিশনে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছে, যাতে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে কোনো জটিলতা দেখা দিলে তারা হস্তক্ষেপ করতে পারে। যদিও হামাস এখনও নিরস্ত্র হওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বর্তমানে দুই দেশের জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ম্যান্ডেট অনুমোদনের বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। এই বাহিনীর দায়িত্ব হবে সাধারণ মানুষকে সুরক্ষা দেয়া, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ও ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেয়া।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজায় যে কোনো স্থিতিশীলতা বাহিনীকে অবশ্যই পূর্ণ আন্তর্জাতিক বৈধতা নিয়ে কাজ করতে হবে, যাতে তা ফিলিস্তিনিদের সহায়তা করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলে আসছেন তিনি চান না রাশিয়ার বিরুদ্ধে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার হোক। এই কারণে ইউক্রেন তো বটেই, ন্যাটো সদস্যদের কাছেও এই অস্ত্রটি দিতে চান না তিনি। কিন্তু ব্লুমবার্গ নিউজ দিয়েছে ভিন্ন খবর। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলহা স্টাফানিশিয়া গণমাধ্যমটিকে বলেছেন, ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্র কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা করছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী টমাহক যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্রুজ মিসাইল, যা যুদ্ধ জাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে টমাহক। নিচু উচ্চতায় ওড়ে বলে টমাহক রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ভিন্ন বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছিলেন আপাতত এমন কোনো চুক্তি বিবেচনা করছেন না তিনি। ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সংগ্রহের অনুমতিও দেবেন না বলে নিশ্চিত করেন ট্রাম্প। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে হোয়াইট হাউসের সফরের আগে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য একটি মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সিরিয়ায় 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে 13 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়। পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারাকে মনোনীত করা হয়। ওয়াশিংটনের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টাস বলেছেন, জাতিসংঘ একটি জোরালো রাজনৈতিক সংকেত পাঠিয়েছে। এতে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়া একটি নতুন যুগে প্রবেশ করেছে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতা হিসেবে সারা জাতিসংঘের নিষেধাজ্ঞার অধীনে ছিলেন। চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্র এইচটিএস-কে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেয়। জাতিসংঘ সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমারতের সঙ্গে ফোনে কথা বলেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, শীঘ্রই আমরা একটি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেব। এই শক্তিশালী জোটে আরও অনেক দেশ যোগ দিতে চাচ্ছে। এক বিবৃতিতে কাজাখস্তান সরকার জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আব্রাহাম চুক্তিতে আমাদের প্রত্যাশিত যোগদান কাজাখস্তানের পররাষ্ট্রনীতির একটি স্বাভাবিক এবং যৌক্তিক ধারাবাহিকতা, যা সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর ভিত্তি করে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।